তোমরা পশ্চিমবঙ্গের ভূগোলের ক্লাসের সিরিজ দেখছো, তাই তো? তো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম, আজকের ক্লাসটি তারপর থেকে শুরু করছি। আর এই ক্লাসটিতে আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আর আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে? দেখো, তোমরা বাংলা একটা শব্দ আছে, দেখবে সমুদ্র হিমাচল। তো এই সমুদ্র হিমাচল এই শব্দটার অর্থ কি? এর অর্থ হচ্ছে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত। কি বলছে? হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত। তো হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত বোঝাতে এই সমুদ্র হিমাচল শব্দটি ব্যবহার করা হয়। ওকে, দেখো, ভৌগোলিক দিক থেকে এই শব্দটি একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে এমন এক রাজ্য যে রাজ্যে উত্তর দিকে হিমালয় পর্বত আছে এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে। তো পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু আর কোনো রাজ্যে এই দুটা পাবে না। একদিকে হিমালয় পর্বত, আরেকদিকে সমুদ্র। এই দুটা আর কোনো রাজ্যে পাবে না। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেই উত্তরে হিমালয় পর্বত পাবে এবং দক্ষিণ দিকে কি সাগর, মানে বঙ্গোপসাগরও পাবে। তো এই জন্য ভৌগোলিক দিক থেকে সমুদ্র হিমাচল শব্দটি পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আমরা দেখে নিয়ে চলো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কেমন। দেখো, পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি সবই আছে। এই জন্য ভূতাত্ত্বিক বৈচিত্র্য এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে বা পশ্চিমবঙ্গকে তিনটি প্রধান ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগগুলি কি কি দেখো, তোমরা মানচিত্রে দেখো, এটা পশ্চিমবঙ্গের মানচিত্র। দেখো, পশ্চিমবঙ্গের মানচিত্রে বা পশ্চিমবঙ্গের এই যে এইটুকু অংশ হচ্ছে পার্বত্য অঞ্চল। কি বলছে? এইটুকু অংশ হচ্ছে পার্বত্য অঞ্চল, এখানে পাহাড় পর্বত আছে। ঠিক আছে? আবার পশ্চিমবঙ্গের এই যে এইটুকু অংশে মালভূমি আছে। আর বাকি পুরো অংশটা হচ্ছে সমভূমি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তিনটা বিভাগ, তাই তো? তাহলে বিভাগগুলোকে কি কি বলবো? দেখো, যে পশ্চিমবঙ্গের এটা কোন দিক? উত্তর দিক। তাহলে উত্তর দিকে কি আছে? পার্বত্য অঞ্চল, তাই তো? তাহলে একটা বিভাগ কি? উত্তরের পার্বত্য অঞ্চল। ঠিক আছে? আর এটা কোন দিক? পশ্চিমবঙ্গের পশ্চিম দিক, তাই তো? পশ্চিম দিকের এই অংশটা কি বলছি? মালভূমি। তাহলে এটা 2 নম্বর বিভাগ কি বলবো? যে পশ্চিমের মালভূমি অঞ্চল, তাই তো? আর বাকি সমগ্র পশ্চিমবঙ্গের পুরো অংশটা কি? সমভূমি। তাহলে 3 নম্বর সমভূমি অঞ্চল, তাই তো? তাহলে পশ্চিমবঙ্গকে এই তিনটি প্রধান প্রাকৃতিক বিভাগে, ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়েছে। ওকে, এবার এই তিনটা ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে আমাদের ডিটেইলসে জানতে হবে। ওকে, দেখো, তো প্রথমে আমরা জেনে নিয়েছিল যে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, মানে এই পার্বত্য অঞ্চল সম্পর্কে জেনে নিই। দেখো, তোমরা মানচিত্র থেকে দেখতে পেরেছো, বুঝতে পারছো যে এই যে তিনটা ভূপ্রাকৃতিক বিভাগ, তার মধ্যে পশ্চিমবঙ্গে কোন বিভাগটা সবচেয়ে বড়? পশ্চিমবঙ্গে পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি কোনটা সবচেয়ে বেশি আছে? পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে কি আছে? কি? সমভূমি, তাই তো? আর সবচেয়ে কম অংশ জুড়ে আছে কি? পার্বত্য অঞ্চল। মনে রাখবে, পশ্চিমবঙ্গের যা এলাকা, যা আয়তন, তার মাত্র 4%, 4%, তার মাত্র 4% এলাকা জুড়ে আছে পার্বত্য অঞ্চল। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের কত শতাংশ এলাকা পার্বত্য অঞ্চলের অন্তর্গত? তার মানে পশ্চিমবঙ্গের কত শতাংশ? পশ্চিমবঙ্গের প্রায় 4% এলাকা পার্বত্য অঞ্চলের অন্তর্গত। এবার দেখো, এই পশ্চিমবঙ্গের এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চল কোন পর্বতের অংশ? দেখো, পশ্চিমবঙ্গের এই উত্তরের পার্বত্য অঞ্চল কি? হিমালয় পর্বতমালার অংশ, এবং আরও নির্দিষ্ট করে বললে পূর্ব হিমালয়ের অংশ। ঠিক আছে? তো এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল থেকে নবম শ্রেণীর জন্য বা ক্লাস 9-এ একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কীরকম? যে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবে কিন্তু। ওকে, তো প্রশ্নটা 3 নম্বরের আসতে পারে, 3 মার্কসের আসতে পারে, আবার
5 মার্কসেরও আসতে পারে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমরা কিভাবে গুছিয়ে লিখবে আমি ক্লাস করতে করতে বলে যাব, তোমরা নোটস করে নিও। ঠিক আছে, দেখো তো যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে তো প্রথমে তোমরা হেডিং করবে অবস্থান। কি বলছি, প্রথমে হেডিং করবে অবস্থান। এবার অবস্থানে কি লিখবে দেখো, তোমরা এবার এই ম্যাপটা দেখো। দেখো তার মানে এইটুকু হচ্ছে কি পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে এখানে কোন কোন জেলা আছে দেখো, দার্জিলিং জেলার কিছু অংশ আছে, কালিম্পং জেলা আছে, তাই তো, এই জলপাইগুড়ি জেলা আছে, আবার আলিপুর দুয়ার জেলা আছে, তাই তো। এবার দেখো তো দার্জিলিং জেলার কি সমগ্র অংশ আছে? নেই, কিন্তু কি আছে, দার্জিলিং জেলার উত্তরের দিকটা আছে, আবার কালিম্পং জেলার দেখো প্রায় সমগ্র অংশটাই আছে, আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কি আছে, উত্তর দিকের সামান্য অংশ আছে, তাই তো। তাহলে এই অবস্থানের ক্ষেত্রে তোমরা কি লিখবে, অবস্থানের ক্ষেত্রে কি লিখবে যে শিলিগুড়ি মহকুমা বাদে দার্জিলিং জেলার সমগ্র অংশ, সমগ্র কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরের সামান্য অংশ নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত। এইটুকু অবস্থানে লিখবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে চাকরির পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে, প্রশ্ন হতে পারে তোমাদেরও হতে পারে, প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলার সম্পূর্ণ অংশ হিমালয় পর্বতের মধ্যে পড়েছে বা হিমালয় পার্বত্য অঞ্চলের অংশ। তাহলে কোন জেলা, কি পশ্চিমবঙ্গের কোন জেলা, কালিম্পং জেলা, তাই তো। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার প্রায় পুরোটাই কি হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত। এবার আমরা দেখে নিয়ে চলো যে এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের কি কি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, দেখো তো যেহেতু পার্বত্য অঞ্চল, কোন পর্বতের অংশ, হিমালয় পর্বতের অংশ বা পূর্ব হিমালয়ের অংশ, তাই তো। আর পূর্ব হিমালয়টা কি নবীন ভঙ্গিল পর্বত, তাই তো। হিমালয় পর্বত কি পর্বত, নবীন ভঙ্গিল পর্বত, তাই তো। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল কি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের অংশ বা হিমালয় পর্বতের অংশ বা পূর্ব হিমালয়ের অংশ। আর যেহেতু পর্বত, ফলে ভূমির ঢাল কি সমান হবে, ভূমির ঢাল হবে খাড়া। ঠিক আছে, তাহলে ভূমির ঢাল খাড়া হবে, এটা একটা। আর কি হবে যে ওখানকার বন্ধুরতা মানে কতটা উঁচু নিচু, তাহলে কি হবে, বন্ধুরতা খুব বেশি হবে, তাই কি না। কোনো জায়গায় নিচু, যেহেতু পাহাড় পর্বত, কোনো জায়গায় কি নিচু হবে, কোনো জায়গায় কি খুব উঁচু হবে, তাই তো। পর্বত শৃঙ্গ হবে, তাই তো। তাহলে বন্ধুরতা খুব বেশি, এটা একটা, তাই তো। আর কি হবে যে এই পার্বত্য অঞ্চলের ভিতর দিয়ে অনেকগুলো নদী এরকম প্রবাহিত হয়েছে। আর নদীগুলো কি করবে, নদীগুলো পাহাড়কে কেটে, তাই তো, পাহাড়কে কেটে প্রবাহিত হয়েছে। আর পাহাড়কে কাটলে সেখানে গিরিখাত, নদীর গিরিখাত তৈরি হয়। ঠিক এরকম হচ্ছে নদীর গিরিখাত। ঠিক আছে, তার মানে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কি গিরিখাত দেখা যাবে, তাই তো। তাহলে ক্লাস 9-এ তোমরা যে উত্তরটা লিখছো, এবার হেডিং করবে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য 1 নম্বর লিখবে, কি লিখবে, যে খাড়া ঢাল, অধিক বন্ধুরতা, গভীর গিরিখাত, উঁচু শৃঙ্গযুক্ত শৈলশিরা। কি আছে, উঁচু উঁচু পর্বতশৃঙ্গ আছে এখানকার ভূপ্রাকৃতির প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, 1 নম্বর। এবার 2 নম্বর, যে এই যে পার্বত্য অঞ্চল আছে, এই পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার। 2 নম্বর বৈশিষ্ট্য, এখানকার গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার। তোমরা খাতায় লিখে নেবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে পার্বত্য অঞ্চল আছে, এই পার্বত্য অঞ্চল এদিক থেকে এই দিকে ঢালু, তার এটা কি উত্তর দিক, তাহলে উত্তর দিক থেকে কোন দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ঢালু, তাই তো। তো এটা একটা বৈশিষ্ট্য, কি উত্তর থেকে দক্ষিণে ঢালু। ঠিক আছে, আর এখানে এই যে আলিপুরদুয়ার জেলা আছে, এই আলিপুরদুয়ার জেলায় বক্সা জয়ন্তী পাহাড় আছে। আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে বক্সা জয়ন্তী পাহাড় আছে। আর এই বক্সা জয়ন্তী পাহাড়ে চুনাপাথর গঠিত ভূমিরূপ তৈরি হয়েছে। ঠিক আছে, চুনাপাথর ক্ষয়ে গিয়ে, বৃষ্টির জলে ক্ষয়ে গিয়ে বিভিন্ন ভূমিরূপ তৈরি হয়েছে। আর এই চুনাপাথর গঠিত অঞ্চলের ভূমিরূপকে কি বলা হয়, কার্স্ট ভূমিরূপ বলা হয়, তাই তো। আর এই কার্স্ট ভূমিরূপের মধ্যে আলিপুরদুয়ারে এই বক্সা জয়ন্তী পাহাড়ে মহাকাল গুহাটা উল্লেখযোগ্য।
ঠিক আছে, তো এখান থেকে কিন্তু একটা শর্ট প্রশ্ন হতে পারে, চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় কার্স্ট ভূমিরূপ দেখা যায়, বা পশ্চিমবঙ্গের কোন জেলায় চুনাপাথর গঠিত অঞ্চল বা চুনাপাথর গঠিত ভূমিরূপ দেখা যায়। তাহলে উত্তর কি হবে? আলিপুরদুয়ার জেলায়। ঠিক আছে, তো ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা এই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হেডিং করবে, করে এই 4টা বৈশিষ্ট্য তোমরা লিখবে। ঠিক আছে, তাহলে প্রথমে অবস্থান লিখলে, এরপরে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লিখলে। এরপর আমরা দেখে নিয়েছিল যে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কি কি শৈলশিরা এবং কি কি পর্বতশৃঙ্গ আছে। ঠিক আছে, আর ক্লাস 9-এর ছেলেমেয়েরা তোমরা এই উত্তরটা লেখার জন্য এবার হেডিং করবে উল্লেখযোগ্য শৈলশিরা ও পর্বতশৃঙ্গ। ঠিক আছে, দেখো শৈলশিরা মানে কি, দেখো যে কোনো পর্বত যদি দীর্ঘ বিস্তৃত হয়, মানে মনে করো এই কোনো একটা পর্বত অনেক দূর পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, তাহলে এই যে পর্বতের উঁচু অংশ বরাবর এই উঁচু অংশটা কি শিরার মতো অবস্থান করবে, তাহলে এটাকেই বলা হয় কি শৈলশিরা। ঠিক আছে, আর এই শিরাতেই কি হবে? পর্বতের শৃঙ্গগুলো অবস্থান করবে। ঠিক এরকম এই মনে করো পর্বত শৈলশিরা, আর এইগুলো মাঝে মাঝে পর্বতের শৃঙ্গ। তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম শৈলশিরার মধ্যে পর্বত শৃঙ্গ অবস্থান করে। ঠিক আছে, দেখো এবার এখানে দেখো, এই ম্যাপে দেখো, তাহলে এইটুকু কি পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, তাই তো? এবার দেখো এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী কি করেছে? 2টা ভাগে ভাগ করেছে। কিরকম? দেখো এই তিস্তা নদী এদিক দিয়ে প্রবাহিত হয়েছে, এই তিস্তা নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই তিস্তা নদী কি করলো? এই পার্বত্য অঞ্চলকে 2টা ভাগে ভাগ করলো, তাই তো? তাহলে এইটা তিস্তার কোন দিকের পার্বত্য অঞ্চল? এটা তিস্তার কি পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, তাই তো? আর এটা কোন দিকের? বাদিক মানে কি পশ্চিম দিক, তাহলে তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, তাই তো? তাহলে তিস্তা নদী কি করে? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে 2টা ভাগে ভাগ করে, তাই তো? একটা হচ্ছে পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, তাই তো? আর একটা হচ্ছে কি পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। ওকে, দেখো এবার এই যে পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, দেখো এই পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলটা দার্জিলিং জেলা জুড়ে অবস্থিত, তাই তো? আর এই পূর্ব দিকের যে পার্বত্য অঞ্চল, এই পূর্ব দিকের পার্বত্য অঞ্চল কালিম্পং জেলা, আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার সামান্য অংশ এবং আলিপুরদুয়ার জেলার সামান্য অংশ নিয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, তার মানে এই তিস্তা নদী কি করেছে? তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে 2টা ভাগে ভাগ করেছে। আর তিস্তা নদী এই যে বয়ে গেছে মাঝখানে, এরকম তিস্তা নদী গভীর গিরিখাত, তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম গভীর গিরিখাত সৃষ্টি করেছে। এবার দেখো এই যে তিস্তার নদী খাতের পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে 2টা প্রধান শৈলশিরা আছে। কয়টা বলছি? 2টা প্রধান শৈলশিরা আছে। ঠিক আছে, একটা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা, আরেকটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। ক্লিয়ার? তাহলে তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলে কটা প্রধান শৈলশিরা আছে? 2টা শৈলশিরা আছে। একটা কি সিঙ্গালীলা শৈলশিরা, আরেকটা দার্জিলিং শৈলশিরা। ঠিক আছে, দেখো সিঙ্গালীলা শৈলশিরা কোথায় আছে, দেখো দেখো তাহলে এটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিক, এটা পশ্চিমবঙ্গের সীমান্ত, তাহলে এদিকে কি আছে? নেপাল, তাই তো? এদিকে যে প্রতিবেশী দেশটা আছে তার নাম কি? নেপাল, তাই তো? ঠিক এখানে এই বরাবর একদম সীমান্ত বরাবর কার? নেপাল আর পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর একটা শৈলশিরা অবস্থান করছে, যার নামই হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। ক্লিয়ার? তাহলে কি বলছি? নেপাল আর পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর এই বরাবর একটা শৈলশিরা অবস্থান করছে, এই শৈলশিরাটার নামই হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিংয়েও আসতে পারে সিঙ্গালীলা শৈলশিরা, তাহলে এখান থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিংও তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমরা পয়েন্ট করবে কি? এই যে এখানে একটা লাইন টানবে মোটা করে, এই লাইনটাই হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। ঠিক আছে, তো যদি বলি এই সিঙ্গালীলা শৈলশিরা কার কার মাঝে? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা আর কি নেপাল। তার মানে এই সিঙ্গালীলা শৈলশিরা কি করেছে? নেপালকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করেছে, তাই তো? এটা কিন্তু প্রশ্ন হয় যে কোন শৈলশিরা নেপালকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করেছে বা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। তার উত্তর কি হবে? সিঙ্গালীলা শৈলশিরা। ঠিক আছে, এবার দেখো এই সিঙ্গালীলা শৈলশিরার মধ্যে 4টা প্রধান পর্বতের শৃঙ্গ আছে।
4টা প্রধান পর্বতের শৃঙ্গ আছে এবং প্রত্যেকটা শৃঙ্গের উচ্চতা, এই 4টা শৃঙ্গের উচ্চতাই 3000 মিটারের বেশি। এটাও কিন্তু ম্যাপ পয়েন্টিং আছে। ঠিক আছে, তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে, ম্যাপ পয়েন্টিং করার সময় পর্বত শৃঙ্গ এরকম করে দেখাবে। পর্বত শৃঙ্গের চিহ্ন হচ্ছে এরকম, এই চিহ্নটা হচ্ছে পর্বত শৃঙ্গের চিহ্ন। ঠিক আছে, দেখো তো এই যে সিঙ্গালীলা ষোড়শিরার এখানে একটা পর্বত শৃঙ্গ আছে যার নাম ফালুট। ঠিক আছে, এখানে একটা এটা একটা পর্বত শৃঙ্গ যার নাম সান্দাকফু। আবার এটা একটা পর্বত শৃঙ্গ যার নাম টংলু। আবার এটা একটা পর্বত শৃঙ্গ যার নাম সবরগ্রাম। তাহলে সিঙ্গালীলা ষোড়শিরাতে এই কয়টা পর্বত শৃঙ্গ আছে? একদম উত্তরে কি ফালুট, এটা কি সান্দাকফু, এটা টংলু, এটা সবরগ্রাম। তো এই 4টা পর্বতশৃঙ্গের মধ্যে এই যে সান্দাকফু, এই পর্বতশৃঙ্গটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 3636 মিটার, কোনো বইয়ে 3630 মিটারও আছে। ঠিক আছে, তো প্রশ্ন হতে পারে খুব ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? WBCS পরীক্ষায় এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে, তোমাদের 9-এও এই প্রশ্নটা আসতে পারে এবং আসবে। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। WBCS পরীক্ষায় আরও প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন শৈলশিরায় অবস্থান করছে? তাহলে কোন শৈলশিরায়? কি সিঙ্গালীলা ষোড়শিরায়। ওকে, আর ম্যাপ পয়েন্টিং খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ক্লাস 9-এর জন্য। এই ম্যাপ পয়েন্টিংয়ে সান্দাকফু দেখাতে বলা হয় যে সান্দাকফু ম্যাপ পয়েন্টিং করো। তাহলে এটা কি সান্দাকফু পর্বত শৃঙ্গ। তো এই হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা। এরপরে দেখো এই দার্জিলিং শৈলশিরা। দেখো দার্জিলিং শৈলশিরা, দেখো এই যে এই শৈলশিরাটা, এটাই হচ্ছে দার্জিলিং শৈলশিরা। ঠিক আছে, তো এই দার্জিলিং শৈলশিরার ঠিক মাঝখানে এই পর্বতশৃঙ্গটা, এটা হচ্ছে টাইগার হিল। তারপরে দার্জিলিং ষোলশিরার ঠিক মাঝখানে টাইগার হিল পর্বতশৃঙ্গ অবস্থিত। প্রশ্ন হতে পারে টাইগার হিল পর্বতশৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত বা কোন শৈলশিরায় অবস্থিত? তার উত্তর কি হবে? দার্জিলিং শৈলশিরায় অবস্থিত। ঠিক আছে, এবার দেখো এই দার্জিলিং শৈলশিরার আরেকটা উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হচ্ছে সিনচল। কি বলছি? উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ সিনচল। ওকে, দেখো এবার এই যে টাইগার হিল, এই টাইগার হিল থেকে, এই টাইগার হিল যে পর্বতশৃঙ্গ, এই টাইগার হিল থেকে দেখা যায় যে 3টা পর্বত শ্রেণী বা শৈলশিরা 3 দিকে বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি বলছে? এটা টাইগার হিল পর্বতশৃঙ্গ কোথায় আছে? দার্জিলিং শৈলশিরায় আছে। এখান থেকে এই উত্তর দিকে যে বিস্তৃত হয়েছে শৈলশিরা, এর নাম দার্জিলিং লেবং শৈলশিরা। তাহলে উত্তর দিকের এই শৈলশিরাটার নাম দার্জিলিং লেবং শৈলশিরা। এবার টাইগার হিল থেকে উত্তর পূর্ব দিকে দেখো এই এদিকে একটা শৈলশিরা বিস্তৃত হয়েছে, এর নাম তাগদা পেশক শৈলশিরা। ঠিক আছে, আবার এই টাইগার হিল থেকে এই দক্ষিণে একটা শৈলশিরা প্রসারিত হয়েছে যার নাম বাগোড়া ডাউহিল শৈলশিরা। ঠিক আছে, তো এই যে দার্জিলিং শৈলশিরা, এই এখানে আছে কি বলতো? ঘুম পাহাড়, মানেভঞ্জন পাহাড় এখানে অবস্থিত। কোন দিকে? তাহলে তিস্তা নদীর পশ্চিম দিকে। ঠিক আছে, আর এই তিস্তা নদীর পশ্চিম দিকেই দার্জিলিং, মিরিক, কার্শিয়াং এই পর্যটন কেন্দ্রগুলি অবস্থিত। তাহলে ক্লাস 9-এর এই উত্তরটা লেখার জন্য প্রথমে কি পয়েন্ট করলে? অবস্থান। তারপরে কি পয়েন্ট করবে? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তারপরে কি পয়েন্ট করবে? উল্লেখযোগ্য শৈলশিরা ও পর্বতশৃঙ্গ। ঠিক আছে, তো এই উল্লেখযোগ্য শৈলশিরা ও পর্বতশৃঙ্গ হেডিং করার পরে কি লিখবে? যে তিস্তা নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে 2টি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবার 1 নম্বর হেডিং করবে কি? তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, হেডিং করে এবার যে আলোচনা করলাম এটা গুছিয়ে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তিস্তা নদীর পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল হয়ে গেল। এইবার হেডিং করবে তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, হেডিং করবে। এবার এই তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলে কি আছে দেখো। তাহলে এটা তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চল, তাই তো? তাহলে এখানে কোন কোন জেলা আছে? সমগ্র কালিম্পং জেলা আছে, জলপাইগুড়ি জেলার উত্তরাংশ আছে, আলিপুরদুয়ার জেলার উত্তরাংশ আছে, তাই তো? দেখো, তো এই তিস্তা নদীর পূর্ব দিকের এই অংশটা কিন্তু পশ্চিম দিকের তুলনায় উচ্চতা কম।
কি বলছি, তিস্তা নদীর পূর্বের পার্বত্য অঞ্চল পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলের তুলনায় উচ্চতা কম। এখানে দুটি প্রধান শৈলশিরা আছে, একটা হচ্ছে দূরবীনদ্বারা শৈলশিরা আর একটা হচ্ছে চোলা শৈলশিরা। কয়টা শৈলশিরা আছে? দূরবীনদ্বারা শৈলশিরা আর চোলা শৈলশিরা। ঠিক আছে, এই দূরবীনদ্বারা শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা, যার উচ্চতা 3121 মিটার। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে দূরবীনদ্বারা শৈলশিরা বা দূরবীনদ্বারা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে ঋষিলা। ঠিক আছে, কোন দিকে অবস্থিত? তিস্তা নদীর পূর্ব দিকে অবস্থিত। আর এই ঋষিলা, এই পর্বতশৃঙ্গটা কালিম্পং জেলায় অবস্থিত। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, ঋষিলা পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? তাহলে উত্তর কি হবে? কালিম্পং জেলায় অবস্থিত। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে আলিপুরদুয়ার জেলার এই যে পার্বত্য অঞ্চল আছে, কি আগেই বলেছি কি আছে? আলিপুরদুয়ার জেলায় কি আছে? চুনাপাথর গঠিত অঞ্চল আছে, তাই তো? বক্সা জয়ন্তী পাহাড় আছে, তাই তো? তো এই বক্সা পাহাড়ের, আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সাংচুলি, যার উচ্চতা 1924 মিটার। তো প্রশ্ন হতে পারে বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর সাংচুলি। প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে যে আলিপুরদুয়ার জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে এর উত্তর হবে কি? আলিপুরদুয়ার জেলার সর্বোচ্চ শৃঙ্গের নাম সাংচুলি। ঠিক আছে, দেখো, আর এই তিস্তা নদীর পূর্ব দিকেই, তিস্তা নদীর পূর্ব দিকের পার্বত্য অঞ্চলেই কালিম্পং, লাভা, লোলেগাঁও, ঋষভ এই পর্যটন কেন্দ্রগুলি অবস্থান করছে। কোন দিকে? তিস্তা নদীর পূর্ব দিকে। ঠিক আছে, তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বিবরণ। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব, পরের ক্লাসে বাকি ভূপ্রাকৃতিক বিভাগগুলি শেষ করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।